আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ৫০তম বিসিএস, আপনাদের যাদের প্রথম বিসিএস বা আপনারা যারা প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের জন্য ৫টি অতি গুরুত্বপূর্ণ বিষয় জানা বাধ্যতামূলক এবং জানা ও বোঝা অতি জরুরি। বিষয় ৫টি কি একটু খেয়াল করেন, যে জন্য মূলত আমার আশা। তা হচ্ছে নাম্বার 1, ভিন্ন ভিন্ন ক্যাডারে বিষয় ও মান বন্টন কেমন হয়, এই একটা। নাম্বার 2 হচ্ছে রিটেন পরীক্ষায় কিভাবে পাস করবেন। নাম্বার 3 হচ্ছে ভাইভায় কি বিষয় ম্যাটার করে বা কি জিনিস ম্যাটার করে পাস করার জন্য। নাম্বার 4 হচ্ছে বিসিএস নন ক্যাডার পদ কি এবং কিভাবে পাবেন, ঠিক আছে। এবং নাম্বার 5 সেটা হচ্ছে কার কোন ক্যাডারে পরীক্ষা দেওয়া উচিত, বা বিষয়টা এরকম যে আপনি কি জেনারেলে দিবেন নাকি টেকনিক্যালে দিবেন নাকি বোথ ক্যাডার, অর্থাৎ জেনারেল এবং টেকনিক্যাল দুই ক্যাডারেই পরীক্ষা দিবেন, ঠিক আছে। তো আমি এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে চলে যাচ্ছি হচ্ছে প্রথম যে বিষয়টা ছিল তা হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাডারে বিষয় ও মান বন্টন কেমন হয়। একটু মন দিয়ে শুনবেন, এটা আপনাদের জন্য সবচেয়ে জরুরি বিষয়। তো আমি শুরু করি তাহলে। দেখুন, আপনাদের 200 মার্কের যে 2 ঘন্টার যে পিলি, এটা সবাইকে দিতে হবে, অর্থাৎ আপনি যে ক্যাডারেই পরীক্ষা দেন না কেন, জেনারেল দেন, টেকনিক্যাল দেন বা বোথ ক্যাডারে দেন, এবং এই পিলিতে 2টা মার্ক, অর্থাৎ 2টা যদি ভুল যায় 1 মার্ক কাটা যাবে আপনার, ঠিক আছে। গেল। এইবার এই যখন পরীক্ষাটা দিবেন তখন আপনারা যখন আবেদন করতে যাচ্ছেন, আবেদন যেহেতু 4 তারিখ থেকে শুরু হয়েছে, আপনারা যারা করেননি এখন একটু ভালো করে দেখেন। যারা আবেদন করবেন দেখবেন যে আবেদনের প্রিলিমিনারি পরীক্ষাটা আপনারা কি ইংলিশ ভাষণে দিবেন না বাংলা ভাষণে দিবেন, তার জন্য টিকমার্ক দিতে হয়। নর্মালি সাধারণত বাংলা ভাষণের উপরে টিকমার্ক দেওয়া থাকে। যদি আপনি কোনো কিছু টিকমার্ক না দেন বাংলায় চলে যাবে, আর যদি টিকমার্ক ইংলিশে দেন তাহলে ইংলিশে পরীক্ষা আপনার দিতে হবে। এইবার যেটা হয় তা হচ্ছে ওই পরীক্ষাটা যদি আপনি বিসিএস প্রিলিমিনারি যদি ইংলিশে দেন, প্রশ্ন একই, জাস্ট ইংলিশ ভার্সন, তাহলে রিটেন পরীক্ষাটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার জন্য সিনক্রোনাইজেশনটা ভালো থাকবে, এবং ইংলিশে দিলে আপনার জন্য পররাষ্ট্র ক্যাডার, এই জিনিস যে ক্যাডারটা আছে এটা পাওয়া খুবই ভালো এবং খুব সহজ হয়। বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় তা হচ্ছে এটা যে বাধ্যতামূলক তা না, এটা আপনি দিতেই পারেন, তবে দিলে ভালো হয়, কারণ এটা সিনক্রোনাইজেশনের একটা বিষয় থাকে। আপনি পিলি দিলেন ইংলিশে, রিটেন দিলেন বাংলাতে, এটা কেমন একটা বিষয় না। তো এখন যখন আপনি রিটেন ইংরেজি ভাষণে দিবেন তখন বাংলা টপিকটা বাদে, অর্থাৎ বাংলা বিষয়টা বাদে বাকিগুলো ইংলিশে দিলে হবে। বুঝতে পেরেছেন? আর যদি আপনি বাংলা ভাষণে দেন তাহলে ওই ইংরেজি বিষয়টা আছে রিটেনের, ওইটা বাদে বাকিগুলো বাংলাতে দিলেই হচ্ছে। বুঝতে পেরেছেন? গেল, এটা এই আলোচনাটা এখানে গেল। এবার আসেন, যারা শুধু জেনারেল ক্যাডারে পরীক্ষা দিতে চান তাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ যারা রিটেনের জন্য যখন আপনি যাবেন পিলি পাস করলে তখন মার্কটা কিভাবে আপনার যাবে এবং আপনার কোন কোন পরীক্ষা দিতে হবে একটু স্ক্রিনের দিকে দেখেন। তা হচ্ছে বাংলাতে থাকবে আপনাদের 200 মার্ক এবং এটার কোড নাম্বার হচ্ছে 002। আমি এই নিয়ে আলোচনা করবো একটু পরে, ভালো করে খেয়াল করেন। এটা পরীক্ষা 4 ঘন্টা। ইংরেজি 200 মার্ক, এটার পরীক্ষা 4 ঘন্টা। বাংলাদেশ 200, 4 ঘন্টা। আন্তর্জাতিক 100, 3 ঘন্টা। গাণিতিক, যুক্তি ও মানসিক দক্ষতা, এটা 100 মার্কের, এটা 3 ঘন্টা, অর্থাৎ 50-50 করে। এবং বিজ্ঞান 100 মার্কের 3 ঘন্টা। এই হচ্ছে আপনাদের 900 মার্কের রিটেন পরীক্ষা, এবং এর পাশাপাশি ভাইভাতে 100 মার্ক, ঠিক আছে। আমি আসতেছি এখানে। গেল, টেকনিক্যাল ক্যাডারে যারা পরীক্ষা দিবেন, অর্থাৎ শুধু টেকনিক্যাল, তাদের বাংলাতে আপনাদের কোড নাম্বার হচ্ছে 001। তাদের এটাতে 100 মার্কের পরীক্ষা দিতে হবে এবং এটা 3 ঘন্টা পরীক্ষা। বুঝতে পেরেছেন? এটা 4 ঘন্টা না। ইংরেজি 200, ঠিক আছে, এটা 4 ঘন্টা, অর্থাৎ এটা জেনারেলেও যারা দিবে আপনারাও সেই সেম পরীক্ষা দিবেন। বাংলাদেশও 200, 4 ঘন্টা। আন্তর্জাতিক 100, 3 ঘন্টা। গাণিতিক, যুক্তি ও মানসিক দক্ষতা 100, 3 ঘন্টা। এগুলো কিন্তু যারা জেনারেলে দিবে তাদের সাথে আপনাদের সেম পরীক্ষা একই দিনে হবে, কিন্তু ওনাদের বিজ্ঞান আছে। জেনারেলে যারা শুধু জেনারেলে যারা পরীক্ষা দিবেন আপনাদের কোনো বিজ্ঞান পরীক্ষা দেওয়া লাগবে না। বুঝতে পেরেছেন? যদি আপনারা শুধু টেকনিক্যাল ক্যাডারের জন্য পরীক্ষা দেন, এখানে আপনাদের বিজ্ঞান নাই, বরং আপনাদের আছে হচ্ছে আপনাদের যে পদ সংশ্লিষ্ট যে বিষয়, অর্থাৎ আপনি অনার্সে যে সাবজেক্টে পড়েছেন, বা আপনি যদি ডিগ্রি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাস্টার্সে যে সাবজেক্টে আপনি পড়েছেন, ডিগ্রি করার পরে তো মাস্টার্স না করলে আপনারা আবেদন করতে পারবেন না। তো মাস্টার্সে যে সাবজেক্টে পড়েছেন ওই সাবজেক্টের উপরে আপনাদের পদ সংশ্লিষ্ট বিষয় ওইটাই হবে, সেক্ষেত্রে ওইটার উপরে আপনার 200 মার্কের একটা আলাদা করে পরীক্ষা দিতে হবে। বুঝতে পেরেছেন? এটাতে 4 ঘন্টা সময়। এখন বিষয় হচ্ছে এই 900 মার্কের মধ্যে, খেয়াল করছেন আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে এখানে ক্লিয়ার কাট দেখিয়ে দিলাম। এখন বাকি যে বিষয়গুলো আছে সেখানে আমি যাচ্ছি। তা হচ্ছে বোথ ক্যাডারে, আমি 900 মার্কের বিষয়ে আসতেছি। বোথ ক্যাডারে কি হবে? যারা শুধু জেনারেল পরীক্ষা দিলেন তাদের মার্ক আমি বললাম, যারা শুধু টেকনিক্যাল পরীক্ষা দিলেন তাদেরটাও বললাম। এবার বোথ ক্যাডারেরটা খেয়াল করেন। যারা বোথ ক্যাডারে পরীক্ষা দিবেন তাদের কিন্তু ওই যে বাংলা যে বিষয়টা বললাম না, 001 কোড টেকনিক্যালের, আর জেনারেলের 002 কোড, এই দুইটা পরীক্ষাই আপনাদের দেওয়া লাগবে। টেকনিক্যালরা শুধু 001 কোডে পরীক্ষাটা দিবে 3 ঘন্টা, আর জেনারেলরা শুধুমাত্র ওই 200 মার্কের পরীক্ষাটা দিবে। বুঝতে পেরেছেন? 002 কোডের 4 ঘন্টা। কিন্তু আপনারা যারা বোথের, আপনাদের এই 2 দিন পরীক্ষা দুইটা হবে বাংলার,
এই 2 দিনের 2 পরীক্ষাটাই আপনাদের দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের মার্ক কিন্তু এখানে অনেক বেশি, অর্থাৎ আপনাদের টোটাল, ওনাদের তো 900 করে, আপনাদের মার্ক হচ্ছে 1200। তাও আমি বলতেছি কেন, ওই যে একটা পদ সংশ্লিষ্ট বিষয় আপনি পরীক্ষা দিচ্ছেন না, বুঝতে পেরেছেন, ওখানেও কিন্তু মার্ক বেড়ে গেছে। আবার আপনার কিন্তু বিজ্ঞান পরীক্ষা দেওয়া লাগবে, আপনি যদি বোর্ড ক্যাডারের পরীক্ষা দেন, ঠিক আছে, আপনার মার্ক কিন্তু বাড়তেছে। আমি 1200 বললাম, আরও তো যদি বারে কমে আপনার হিসাব করে নিয়েন, ঠিক আছে। অর্থাৎ বোর্ড ক্যাডার মানে হচ্ছে জেনারেল টেকনিক্যাল যত পদের যত পরীক্ষা আছে সব আপনাকে দেওয়া লাগবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ কথা, ঠিক আছে। যদি না বুঝে থাকেন, আশা করি বুঝে গিয়েছেন এখন আমি বলার পরে। অর্থাৎ যতগুলো পরীক্ষা দেখলেন এখানে, যা যা বললাম ওই স্ক্রিনে, সবগুলোই আপনাদের দেওয়া লাগবে। এগুলো বোর্ড ক্যাডারের বিষয়, ঠিক আছে। এইবার আসেন আপনারা দ্বিতীয় যে বিষয়টা, তা হচ্ছে রিটেন পরীক্ষায় কীভাবে পাস করবেন। দেখুন, রিটেন পরীক্ষাটা হয় হচ্ছে 900 মার্কের, ঠিক আছে, অর্থাৎ জেনারেলে এবং টেকনিক্যালে। আর যারা বোর্ড ক্যাডারে দিচ্ছেন পরীক্ষা, তাদের একটু মার্ক বেশি। যে কয় মার্কেরই হোক না কেন, আপনাকে 50% মার্ক পেতে হবে। আপনার যতগুলো পরীক্ষা দিবেন আপনি যে কয় বিষয়ের উপরে রিটেনে, আপনাকে 50% মার্ক পেতে হবে। যদি 900-র মধ্যে পরীক্ষা হয় আপনাকে 450 পেতে হবে। 450 না পেলে আপনি পাস করতে পারবেন না। খেয়াল করেন, 450 আপনাকে পেতে হবে পাস করার জন্য, অর্থাৎ পাস করলে আপনি নন ক্যাডার পদ পাবেন। এখন যে নিয়ম সেই অনুসারে ওই যে 395টা পদ, ওই পাস করলে 395টার মধ্যে একটা না একটা পাবেন, যদি আপনি ভাইভাতে পাস করেন। ওকে, ভাইবার বিষয় পরে আসতেছে। এখন কথা হচ্ছে, আলাদা আলাদা করে পাস করা লাগবে প্রত্যেক বিষয়, নাকি টোটাল মিলে পাস করলেই হবে? আপনার আলাদা আলাদা করে পাস করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি সব সাবজেক্ট মিলেই যদি 900-র মধ্যে 450 পান, তাতেই হচ্ছে। কিন্তু ভাই, বিষয় হচ্ছে, যদি আপনি কোনো বিষয়ে 30%-এর কম নাম্বার পান, 30%-এর, খেয়াল করছেন, মার্ক 200-র মধ্যে 30% করলে কত হয়, মার্ক 100-র মধ্যে 30% করলে কত হয়, যেটাই হয় 50-এ করলে কত হয়, এই যে একটি হিসাবটা করবেন। এই 30%-এর কম যদি পান, সেই নাম্বারটা আপনার শুধুমাত্র ওই যখন আপনার রিটেন পরীক্ষা হবে, সব সাবজেক্ট মিলিয়ে যখন মার্কশিটটা আসবে, তখন সেখানে যোগ হবে না। অর্থাৎ আপনার 450-এর মধ্যে তখন ওই নাম্বারটা আসবে না, যদি পাস করার জন্য যে 450, ঠিক আছে, ওইটা বাদ দিয়ে ধরবে। বুঝতে পেরেছেন? তার মানে আপনাকে 50% পেতেই হবে। 30% পেলে সেটা কাউন্ট হবে না, আপনাকে তাহলে অন্য জায়গা থেকে উঠাতে হবে যদি পাস করতে হয় রিটেনে। ওকে, গেল এটা। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এইবার যে বিষয়টা আমি আসতেছি, তা হচ্ছে ভাইভায় কি কি বিষয় ম্যাটার করে। খেয়াল করেন, দেখুন, ভাইভা যখন আপনি দিবেন, সেক্ষেত্রে সবার প্রথম ম্যাটার করবে হচ্ছে আপনার আচার আচরণ। বুঝতে পেরেছেন? আপনার পোশাক, আপনার সততা, আপনার ন্যায়নিষ্ঠা, আপনার সত্য বলার সৎ সাহস, আপনার মেধা, এবং যেটা অনেকেই বলে না, সেটা আমি বলে দিচ্ছি, এটা ম্যাটার করে। রিটেনের মার্ক তাদের কাছে থাকে না, যারা ভাইভা পরীক্ষা নেন স্যারদের কাছে রিটেনের মার্ক থাকে না, বোর্ডের কাছে রিটেনের মার্ক থাকে না। কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটে প্রাপ্ত আপনার বিভিন্ন সাবজেক্টের, অর্থাৎ বিভিন্ন সময় আপনি যেসব পরীক্ষা দিয়েছেন তার সিজিপিএ বা জিপিএ, এটা কিন্তু ম্যাটার করে। সো আপনার একাডেমিক রেজাল্ট যদি খুব ভালো হয় আপনার, এবং ভার্সিটি যদি খুব ভালো ভার্সিটি থেকে আপনি পড়াশোনা করে আসেন, এইটা কিন্তু তাদের মন গলাতে, যারা বোর্ডে থাকবেন এবং তাদের আপনার প্রতি একটা সুদৃষ্টি আনতে খুব বেশি ম্যাটার করে। বুঝতে পেরেছেন? এটা কে কি বললো বা না বললো আমি জানি না, বাট এটা সত্যি কথা, ঠিক আছে। গেল এটা গেল হচ্ছে আপনার কোন কোন বিষয় আপনার ম্যাটার করে। এইবার হচ্ছে আমি 4 নম্বর পদে যাওয়ার আগে একটা বিষয় রয়ে গেছে, তা হচ্ছে ওই যে বললাম না যে আপনার ভাইভায় কী কী ম্যাটার করে, যে কেবল যেটা বললাম, এইখানে কিছু জিনিস রয়েছে। আপনি যখন ভাইভায় যাবেন, তখন কিন্তু ভাইবার আগে আপনাকে বিপিএসসি যে ফর্ম 3 যেটা, অর্থাৎ যেটাতে বাংলা নাম, আপনার নাম, আপনার পিতামাতার নাম বা যেটাই বলেন, বা বাংলায় যে বিষয়গুলো থাকে, এই জিনিসটা পূরণ করতে হবে। তখন আপনার প্রয়োজনীয় সকল কাগজপাতি সত্যায়িত করে নিতে হবে, আপনার মেইন যে সার্টিফিকেট সেটা সত্যায়িত করে নিতে হবে ভাইভাতে যখন আপনি যাবেন, এনআইডি সহ যত যা আপনি দিবেন আর কি, যা যা কাগজ তারা চাইবে। আর এর পাশাপাশি আপনার উচ্চতা, বুকের মাপ, ওজন, এই নিয়ে আপনি যেটা মানে বিপিএসসি ফর্ম 1-এ যে জিনিসগুলো পূরণ করবেন, মানে আপনার উচ্চতা এতটুকু, আপনার ওজন এতটুকু, ওই জিনিসগুলোর উপরেই আপনি যখন মৌখিক পরীক্ষা দিতে যাবেন বা ভাইভা পরীক্ষা দিতে যাবেন, তখন সিভিল সার্জনের কাছ থেকে যা যা দিয়েছেন, যে যে জিনিসগুলো আপনি ওখানে আবেদনপত্র প্রথমে যখন এখন করতে যাচ্ছেন, সেখানে যা যা দিবেন, ওই মৌখিক পরীক্ষার আগে সেই জিনিসগুলো ওই পয়েন্ট আউট করে সেগুলোকে আপনার সিভিল সার্জনের কাছ থেকে একটা সনদ আকারে সেগুলোকে মানে সনদ বানিয়ে নিয়ে আসতে হবে। ওটাকে নিয়ে এসে তখন মৌখিক পরীক্ষার সামনে সেটাকে আপনাকে হাজির করতে হবে। বুঝতে পেরেছেন? গেল। এবং এর পাশাপাশি আর যেসব জিনিসপত্র আছে সে তো গেল। এখন আসেন নন ক্যাডার পদ কি, বিসিএস নন ক্যাডার পদ কি আর কীভাবে পাবেন। দেখুন, যারা বোঝেন না আর কি, বিসিএস নন ক্যাডার পদ হচ্ছে কি, ওই যে আমরা ভার্সিটিতে যখন পরীক্ষা দিচ্ছেন অ্যাডমিশন টেস্ট, তখন প্রথমে তো মেরিট লিস্টে গেছে, তো মেরিট লিস্ট ধরে নেন ক্যাডার পদ। এরপরে আছে হচ্ছে আপনার যারা অপেক্ষমান তালিকা, ওইটা হচ্ছে ওয়েটিং লিস্ট। ওই ওয়েটিং লিস্টটাই হচ্ছে বা প্যানেল লিস্ট, ওইটাই হচ্ছে আপনার
নন ক্যাডার পদ। বুঝতে পেরেছেন? যারা মেরিটে প্রথমে পেয়েছেন তারা ক্যাডার হয়ে গেছেন, আপনি পাস করেছেন কিন্তু নাম্বারটা কম ছিল বলে সব কিছু মিলিয়ে রিটেন মৌখিক মিলিয়ে পিলি নাম্বার তো যোগ হয় না, আপনার কম নাম্বার থাকার কারণে আপনি পরবর্তীতে 395টা পদ থেকে আপনার কাছে আবেদন চাওয়া হবে যে আপনি কোন কোন পদে অ্যাপ্লাই করতে চান। তখন নন ক্যাডারের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওই অ্যাপ্লাই আপনি চয়েস লিস্ট দিবেন, তাদের কাছে যদি আপনার যে নাম্বার আপনি পাইছেন তার উপরে যদি আপনার মেধায় যদি টেকেন, ওই পদগুলো যদি আপনি সিরিয়ালে যেগুলো প্রথমে আছে সেগুলো যদি যেগুলো আপনি চয়েস দিয়েছেন যদি আপনি পাওয়ার মতো যোগ্য হন, আপনি পেয়ে যাবেন। তা না হলে আপনাকে অন্য চাকরি তারা দিবে। অর্থাৎ যে কোনো একটা জায়গা থেকে নন ক্যাডার চয়েস দিলে আপনি চাকরি পাবেন অন্তত। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সেই নন ক্যাডার পদ, বিসিএস নন ক্যাডার পদ এবং কীভাবে পাবেন আর কি। এবার আসেন শেষ যেটা, তা হচ্ছে কার কোন ক্যাডারে পরীক্ষা দেওয়া উচিত। এই জায়গাটা খুব জটিল একটা জায়গা। জেনারেলে কারা পরীক্ষা দেয়? দেখবেন জেনারেল ক্যাডার হচ্ছে 13টা। ওই 13টা ক্যাডারে হচ্ছে কি, ওইটা কেমন, যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করে আসুক না কেন, সে যদি ওইভাবে অনার্স পড়ে থাকে, সে যদি ওই কোনো থার্ড ক্লাস না পায়, উচ্চতর হাই ক্লাস বা সেকেন্ড ক্লাস যদি পায়, বা ধরেন আপনার ভালো কোনো ক্লাস পেয়ে সে যদি পড়াশোনা করে থাকে, সে জেনারেলে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল ক্যাডার, যেটা সবার জন্য সমান মর্যাদা সম্পন্ন। টেকনিক্যাল ক্যাডারটা কি? দেখেন সব ক্যাডার সবার জন্য না। কেউ চাই কি যে আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি সেই সাবজেক্টের মধ্যে যদি কোনো আমার চাকরি থেকে থাকে আমি সেখানে যাব, তারা ওই টেকনিক্যাল ক্যাডারে যায়, তারা তখন আর জেনারেলে যেতে চায় না। বুঝতে পেরেছেন? যেমন ধরেন কেউ মৎস্যের উপরে পড়াশোনা করছে, ফিশারিজের উপরে, সে মৎস্য ক্যাডার হবে, ওটা টেকনিক্যাল ক্যাডার। ওই 16টা ক্যাডার যেটা আছে টেকনিক্যালে, সেরকম কেউ ডাক্তার, তারা যদি আপনার সহকারী সিভিল সার্জন হতে চায়, বা ধরেন ডাক্তার হিসেবে তাদের যে পদ, ক্যাডার পদ আর কি টেকনিক্যালে, হ্যাঁ তারা যাবে, তারা সেই পদে যদি পরীক্ষা দিতে যাবে। তারা যদি মনে করেন আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে আমি জেনারেলে যাব, অর্থাৎ আমি অ্যাডমিন হব বা পুলিশ হব, যেটাই হবে, বা আমি পররাষ্ট্রে যাবো, হ্যাঁ যাবে। এই 45তম বিসিএসে তো পররাষ্ট্রে গিয়েছে যারা প্রথম 3জন ছিল, তারা শুনেছি তারাই 3জনই নাকি ডাক্তার। বুঝতে পেরেছেন? এরকম তারা পেশা ছেড়ে দিচ্ছে, তাদের ওই পেশা ছেড়ে দিয়ে তারা ওই পেশা চলে যাচ্ছে। এটা আপনার উপর নির্ভর করবে। আর বোথ ক্যাডার কারা দিবে? দেখুন বোথ ক্যাডার তারাই দেয় যারা চাকরি যাদের জন্য খুব জরুরি, অর্থাৎ তার একটা চাকরি হইলেই হয়। বুঝতে পেরেছেন? তার সাবজেক্টের চাকরি, একটা টেকনিক্যাল ক্যাডারের চাকরি হলেও হয়, তার ওই জেনারেল ক্যাডারের চাকরি হলেই হয়, যেন চাকরিটা মিস না যায়। এই জন্য তারা বোথ ক্যাডারে পরীক্ষা দেয়। বুঝতে পেরেছেন? এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বোথ ক্যাডারে পরীক্ষা দেওয়ার সংখ্যাটাই বর্তমানে বাড়তেছে। আগে এত বেশি ছিল না, আগে সবাই জেনারেল এবং আলাদা আলাদা করে টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দিত। আমি নিজেও বোথ ক্যাডারে পরীক্ষা দিয়েছি। ওকে, তো এই ছিল মোটামুটি আলোচনা। আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ধরতে পেরেছেন। যদি কোথাও না বুঝতে পারেন আমাকে জানান, আমি মেসেজে হোক, হোয়াটসঅ্যাপে হোক, বা এই যে আপনার কমেন্টে হোক আমাকে জানালে আমি সেগুলোর অ্যান্সার দিয়ে দিব। ওকে, আমার যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আমাকে বলবেন। আশা করি কোনো ভুলভ্রান্তি নাই। যদি থেকে থাকে, আমি মানুষ, ভুলভ্রান্তি ঊর্ধ্বে নই, আমাকে জানাবেন। আমাকে জানানোর আগে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলভ্রান্তি হতেই পারে, এটা অনেক টাফ একটা বিষয়। আমি চেষ্টা করেছি সবগুলোকে একসাথে নিয়ে আসা। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কতটুকু উপকারে আসলো আমাকে জানায়েন। দেখা হবে আপনাদের সাথে আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট কোনো আলোচনাতে, বিসিএস হোক বা যে কোনো পরীক্ষার বিষয় হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।